Good morning, everybody. How are you? This is your plus verified educator অরিজিৎ বাসু চৌধুরী। তো আজকে আমরা এখানে আলোচনা করব কনস্টিটিউশনাল বডি। তো চলো কি আলোচনা করব, অবশ্যই আমরা ডিসকাশন করব। সর্বপ্রথম আমরা এগোই। সর্বপ্রথম আজকে যে টপিকটা এখানে আলোচনা করব সেটা হলো কম্পিউটার অডিটর জেনারেল। চলো, তো অলরেডি তোমরা জানো ভালো করে, ওকে একটু ওয়েট করো। ওকে, তো অলরেডি যদি আমরা দেখি, লাস্ট আমরা পড়িয়েছিলাম কনস্টিটিউশনাল বডি, নন কনস্টিটিউশনাল বডি, এক্সিকিউটিভ বডি, এগুলো আমরা প্রথমে পড়িয়েছি, পার্ট ওয়ানে পড়েছি। তারপর আমরা পড়েছিলাম অ্যাটর্নি জেনারেল। ওকে, অ্যাটর্নি যে হাইয়েস্ট লিগাল ল অফিস। তারপর আমরা পড়েছিলাম ফিনান্স কমিশন। তো আজকে পড়াবো কম্পিউটার অডিটর জেনারেল। খুবই গুরুত্বপূর্ণ কম্পিউটার অডিটর জেনারেল। এবং ক্যাগ তোমরা জানো, বর্তমান যদি লাস্ট দুদিন তিন দিন যদি দেখো, ক্যাগের রিপোর্ট কিন্তু পেশ হয়েছে। এবং ক্যাগের রিপোর্ট যদি দেখো, দুটো নিউজ আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি এক্সক্লুসিভলি বিভিন্ন নিউজ চ্যানেল, পেপারে, বিভিন্ন এডিটোরিয়ালও বেরোচ্ছে। সেটা হলো রাফায়েলের কিছু আলোচনা করব, রাফায়েল রিলেটেড কিছু ডিসকাশন আছে, এবং কিছু ডিসকাশন আছে আমাদের কম্পেনসেশন সেস, যেটা তোমরা জানো কম্পেনসেশন, জিএসটি কম্পেনসেশন সেস। দেখো, খুব সুন্দর করে আমি ডিটেলসে আলোচনা করবো এগুলো, কিন্তু আলোচনা করার আগে কম্পিউটার অডিটর জেনারেল কি, দেখো কি বুঝে নিয়েছো, একটি সাংবিধানিক সংস্থা, এবং তোমরা জানো সমগ্র দেশের অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেন। কি বলা হয় যদি আমরা বলি, গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্স, গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্স। তোমরা জানো ভালো করে, সংবিধানে 148 নম্বর ধারায় অন্তর্ভুক্ত সরকারি ব্যয় সংক্রান্ত বিষয়ে ভারতের কম্পিউটার অডিটর জেনারেল কী করে, পদটি গঠিত করা হয়। যে কম্পিউটার অডিটর জেনারেল পদটি গঠন করা হয়। সরকারের যা কিছু হিসাব নিকাশ, তোমরা দেখো আমরা যখন পলিটিতে পড়বো, যে বিভিন্ন কমিটি, এস্টিমেট কমিটি, পাবলিক অ্যাকাউন্ট কমিটি, সমস্ত কমিটি, যে সমস্ত দেখো আমরা যে কনসিডেন্ট ফান্ড, কন্টিনজেন্সি ফান্ড, পাবলিক অ্যাকাউন্ট, এগুলো যে আমরা পড়ছি বা এগুলো আমরা যেগুলো পড়েছি সেইগুলোর সম্বন্ধে, সেগুলো তোমরা জানো টাকা পয়সা যে সমস্ত হিসাব তিনি কে কার তিনি থাকবেন, কম্পিউটার অডিটর জেনারেল। যেমন দেখো আমি তোমাদের বলি, অ্যাটর্নি জেনারেল একটা কনস্টিটিউশনাল পদ, পোস্ট, সেখানে কি হাইয়েস্ট লিগাল ল অফিসার। ইউপিএসসি তুমি দেখো আমাদের ওয়াচ ডগ অফ মেরিট সিস্টেম, সেরকম কম্পিউটার অডিটর জেনারেল হলো গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্স। ওকে, তাহলে আমি প্রথমে কি বললাম, এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যেটা আমরা সংবিধানের পাতা 148 নম্বর আর্টিকেলে আমরা দেখতে পাবো। ঠিক আছে, এটা এর যদি কম্পিউটার ক্যাগের যদি কিছু পরিবর্তন করতে হয়, ক্যাগের ফাংশন, ক্যাগের যদি কোনো কিছু পরিবর্তন করতে গেলে কিন্তু সংশোধন করতে হবে। ঠিক আছে, ক্যাগ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ক্যাগ যখন রিপোর্ট পেশ করে, সরকার কি মনে করলো, সরকারের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে রিপোর্টটি, সেটা কিন্তু ক্যাগ কিন্তু, কারণ একটা অটোনোমাস, একটা নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই না? তো অবশ্যই, আচ্ছা তোমরা জানো ভালো করে, আমরা ডিটেলস, চলো আমরা ডিটেলসে আলোচনা শুরু করি। বেসিক অন্তত তোমরা বুঝতে পেরেছো। একটা কথা তোমাদের বলি, লেসন শুরু করার আগে সর্বপ্রথম তোমাদের বলি, যারা এখনও আন একাডেমিতে যারা অ্যাপ ডাউনলোড করোনি, তারা কিন্তু এখনই আন একাডেমি অ্যাপ ডাউনলোড করো। সিম্পল তোমাদের কি করতে হবে, দেখো তোমাদের মোবাইলে ইন্টারনেট অন করবে, অন করে প্লে স্টোর যাবে, প্লে স্টোরে গিয়ে আন একাডেমি লার্নার্স অ্যাপ ডাউনলোড করলে, করার পর একটা ফোন নাম্বার দেবে, যেটা তোমার নিজের ফোন নাম্বার, ওটিপি আসবে, ইমেল আইডি দেবে, ওখানে ওটিপি আসবে, সেটাকে তুমি ইনপুট করলে, করার পর রেজিস্ট্রেশন হয়ে গেল, তোমার আন একাডেমি অ্যাপ ডাউনলোড হয়ে গেল, পুরো ভেরিফিকেশান কমপ্লিট। তারপর তুমি কী করবে, গোল অপশানে যাবে, গোলে গেলে দেখবে ওখানে দেখবে পাবলিক পিএসসি, বিভিন্ন পিএসসি বলে একটা অপশান পাবে, সেখানে ডব্লিউপিএসসি ওয়েস্ট বেঙ্গল, ডব্লিউবিপিএসসি কেরালা পিএসসি, তামিলনাড়ুতে দেখুন ডব্লিউপিএসসি, গোলটাকে তোমার পিন করে সেখানে অরিজিৎ বাসু চৌধুরী বলে সার্চ করবে। দেখো আন একাডেমিতে এই মুহূর্তে 60+ টপ এডুকেটার্স তোমরা কিন্তু পাবে। এখানে 50+, এখন বলছি আমি, আজকে দাঁড়িয়ে বলছি সানডে, যে এখন এই মুহূর্তে 60+ টপ এডুকেটার্স আছে। এক একটা সাবজেক্টে পলিটি, এক একটা সাবজেক্টে ইন্ডিভিজুয়াল 3-4 জন করে টিচার তুমি অ্যাভেলেবেল পাবে, হিস্ট্রি, পলিটি, এবং পশ্চিমবঙ্গের যতগুলি পরীক্ষা, ক্লার্কশিপ বলো, কলকাতা পুলিশ বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, তোমার যদি তোমার দেখো ডব্লিউবিসিএস টপ, বিএসএলই,
সমস্ত পরীক্ষা এসএসসি বলো, স্টাফ সিলেকশন বলো, বা স্কুল সার্ভিস বলো, টেট বলো, সমস্ত পরীক্ষার জন্য তুমি ঘরে বসে প্রিপারেশন নিতে পারবে। এবং আমার স্পেশাল ক্লাস হয়, স্পেশাল ক্লাস ফ্রি অফ কস্ট। এই স্পেশাল ক্লাসে ডেলি 11 থেকে 12টা, আজকে যেমন সকাল 11 থেকে 12টা এবং রাত 9 থেকে 10টা। নেক্সট মান্থে আমার পার্সোনালি এই 3টি কোর্স আসছে। তো অবশ্যই করে যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আনএকাডেমি। দেখো অবশ্যই করে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ওকে। এবং আনএকাডেমি সাবস্ক্রিপশন যখন করবে তোমরা অবশ্যই অরিজিৎ আমার রেফারেল কোড ইউজ করবে, ওকে, ARIJIT ক্যাপিটালে, ওকে। তো চলো খ্যার আমরা আলোচনা শুরু করি। আমি তোমাদেরকে প্রথম দিনই বলেছিলাম যে কনস্টিটিউশনাল বডিজ অফ ইন ইন্ডিয়া, সেখানে আমি তোমাদের বলেছিলাম ইউপিএসসি, ইলেকশন কমিশন, তারপর যদি তোমরা দেখো ফিনান্স কমিশন, স্টেট পিএসসি, আমাদের ন্যাশনাল কমিশন ফর এসসি, ন্যাশনাল সবই তো পড়াবো, তাই না। কম্পট্রোলার অডিটর জেনারেল, দেখো কম্পট্রোলার অডিটর জেনারেল আমি অলরেডি পড়েছি, অ্যাটর্নি জেনারেল পড়েছি, অ্যাডভোকেট জেনারেল পড়েছি, ওকে, দুটো পড়ানো হয়ে গেছে। আর ওদিকে পড়েছি যদি ফিনান্স কমিশন অলরেডি পড়ানো হয়ে গেছে, আজকে পড়াবো কম্পট্রোলার জেনারেল, তারপর আমরা পুরো ইলেকশন কমিশন। যারা আনএকাডেমি প্লাস সাবস্ক্রাইব করবে অবশ্যই করে আরও ডিটেলস ইনফরমেশান পাবে, এখানেও ইনফরমেশান পাবে, ওখানেও ইনফো। তাহলে কী হবে দেখো, আজকাল যে লেভেল কাট আপ উঠছে, তোমরা যদি দেখো লাস্ট তোমরা দেখতে পাচ্ছ পিএসসি মিসলেনিয়াস গতকাল যে রেজাল্টটা আউট হয়েছে সেখানে দেখা যাচ্ছে 50% অ্যাবভ তোমার কাট আপ উঠছে, 100-র মধ্যে 50-র ওপর পেতে হচ্ছে তোমাকে এক্সাম ক্লিয়ার করতে গেলে। মেন প্রিলিমস দেখো WBCS 127, তাহলে কোন লেভেলে কাট আপ উঠছে। তাহলে যথেষ্ট ভালো করে পড়াশোনা করতে হবে, পড়াশোনার মতো পড়াশোনা করতে হবে, ইন ডিটেলসে পড়তে হবে, তার জন্যে কিন্তু আমরা সবাই আছি। আর অবশ্যই করে এগুলো তো অবশ্যই আমরা পড়বো। আজকে যেটা পড়বো কম্পট্রোলার অডিটর জেনারেল, চলো আলোচনা আমরা শুরু করি। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তোমরা জানো ভালো করে, অন 7th August 2020 গিরিশ চন্দ্র মুর্মু, কী নাম বললাম, গিরিশ চন্দ্র মুর্মু। আমি দেখো অ্যাটর্নি জেনারেল, ফিনান্স কমিশন যখন পড়িয়েছিলাম, 14 ফিনান্স কমিশন, 15 ফিনান্স কমিশন বা অ্যাটর্নি বর্তমান যিনি সমস্ত ডিটেলস আমি পড়িয়ে দিয়েছি। রিসেন্টলি কে অ্যাপয়েন্ট করেছে, আগেকার কে ছিলেন, ঠিক আছে। যাই হোক, এখন 7th August 2020 গিরিশ চন্দ্র মুর্মু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ কম্পট্রোলার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ক্যাগ। আর্লিয়ার কে ছিল, আর্লিয়ার হি ওয়াজ, আর্লিয়ার গিরিশ চন্দ্র মুর্মু কে ছিল, এলজি ছিল, ঠিক আছে, লিউটেন্যান্ট গভর্নর ছিল অফ জম্মু অ্যান্ড কাশ্মীর টেরিটরি। জম্মু কাশ্মীর জানা ভালো করে, এই মধ্যে ইউটি। তো তোমরা জানো ভালো করে, বিফোর হিম তাঁর আগে গিরিশ চন্দ্র মুর্মুর আগে রাজীব মেহরিষি অ্যাজিউম দ্য চার্জ অফিস 25 September 2017। তাঁর টেনিওর কভার কমপ্লিট হয়ে গেছে, এখন বর্তমানে রয়েছে, এখন তাহলে বর্তমান কি, এখন গিরিশ চন্দ্র মুর্মু এখন বর্তমানে, ঠিক আছে। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, তাহলে আমি কী বললাম, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হলো একটি স্বাধীন পদ প্রতিষ্ঠা। দ্য কম্পিউটার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ইজ অ্যান অ্যাপেক্স অথরিটি, কী করে, রেসপন্সিবল ফর এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল অডিট। দেখো তোমরা অনেকে গুলিয়ে ফেলবে ফিনান্স কমিশনের সঙ্গে ক্যাগের অনেক সময় গুলিয়ে ফেলবে। ফিনান্স কমিশনের ভূমিকা কী, ফিনান্স কমিশন হলো কেন্দ্র ও রাজ্যের যে রাজস্ব আদায় করে কেন্দ্রীয় সরকার, সেই রাজস্ব কিছুটা অংশ কেন্দ্র এবং রাজ্য মধ্যে বন্টন করে, তাই না। এবার ফিনান্স কমিশন কী হয়, পরামর্শ দেয়। গতকাল ফিনান্স কমিশন পরামর্শ অনুযায়ী কেন্দ্র সরকার কী করে, রাজ্যগুলির মধ্যে সেই রাজস্ব ভাগাভাগি করে নেয়, তাই না। ফিনান্স কমিশনের মেন ভূমিকা রাজস্ব, ঠিক আছে। হিসাব রাখেন না উনি, ওনার কাজ হিসাব রাখে কে, এই জন্যই বলছে না যে গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্স। ধরো আমি তোমাকে একটা কথা নায়েব বসাই, জমিদারের নায়েব বসাই, কত রাজস্ব আদায় হলো, কত টাকা কোথায় কী ব্যয় হলো না হলো, করাপশন হয়নি তো কোনো সব ডিপার্টমেন্ট ঠিক আছে তো। তো এগুলো যেমন কী করে, এগুলো যেমন নায়েব মশাই, সেরকমভাবে হিসাব তোমার দেখেছো নিশ্চয়ই, অ্যাকাউন্টস যিনি থাকেন, একজন অ্যাকাউন্টসে থাকেন। ধরো দুর্গাপুজো হচ্ছে, আমাদের দুর্গাপুজো আসছে, তো একজন অ্যাকাউন্টস থাকবেন, কত কোন খাতে কত লাইটে কত খরচা হচ্ছে, আবার পুজোতে কত খরচা, ঠাকুরমশাই কত হচ্ছে, প্যান্ডেলে কত খরচা, তাহলে কি হিসাব রাখছে, হিসাব পরীক্ষক তিনি। সেরকম ভারতবর্ষের যে এস্টিমেট কমিটি যত ভারতবর্ষে কোন খাতে কত খরচা হচ্ছে, কত পার্সেন্ট কত খরচা হয়েছে, খরচা ঠিকমতো হয়েছে কি না, নাকি টাকা পড়ছে, খরচাটা যে ধরো আজকে ধরো এখানে আমরা অ্যালোকেশন করেছি 100 টাকা, তার বেশি হয়েছে না কম হয়েছে, কোনো করাপশান হয়েছে কি না, সব কিছু
সব কিছু যেখানে টাকা পয়সার কথা হবে সেখানে তিনি অডিট করেন, অডিটর, এক কথা অডিট করা। ঠিক আছে, তাহলে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ইজ দ্য অ্যাপেক্স অথরিটি রেসপন্সিবল ফর external and internal audit of the expenses of the national and state government. শুধু নট অনলি ইউনিয়ন, স্টেট গভর্নমেন্টেও, স্টেটেও বাজেট হয়, ইউনিয়নেও বাজেট হয়, তোমরা জানো ভালো করে। তো বাজেটে ধরো হেলথ 10 টাকা, এডুকেশনে 5 টাকা, ডিফেন্সে 12 টাকা, ধরো আমি পার এক্সাম্পল আমি বলছি, আমরা এত এত খরচা করবো, দেখা যাচ্ছে খরচ হলো, দেখা যাচ্ছে 12 টাকা যেখানে খরচা হলো দেখা যাচ্ছে 10 টাকা খরচা হচ্ছে বা 2 টাকা কম হয়েছে, কেন হলো? ঠিক আছে, বা টাকাটার কোথাও মানে হয়ে গেল না তো, করাপশন হলো না তো, হিসাব রাখছে। বা 12 টাকা যা 14 টাকা হলো, কেন 14 টাকা হলো? দেখো 14 টাকা বেসিক্যালি হয় না, মূলত কী হয় তোমরা জানো, অ্যাপ্রুভাল নিতে হয়, তাই না? আমরা সবই পড়বো, কিন্তু মনে রাখতে হবে ধরো আজকে ধরো রাফায়েল ডিল হলো বা কোনো একটা আমরা S-400 কিনছি, এটা কিনছি ওটা কিনছি, কত খরচা হচ্ছে না সবই তো সেটা তো জানবে না, সেটা কে হিসাব করবে? সেটা অবভিয়াসলি হিসাব রাখবে কম্পিউটার অডিটর জেনারেল। আর কম্পিউটার অডিটর জেনারেল প্রতিদিন দেখো নিশ্চয়ই প্রতিদিন নিশ্চয়ই তিনি রিপোর্ট পেশ করবে না, এত খরচা হচ্ছে না, পার্টিকুলার টাইম আছে, প্রেসিডেন্ট পার্লামেন্ট টেবিল করবে। আমরা ডিটেলস জানতে পারবো। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ইজ দ্য অ্যাপেক্স অথরিটি রেসপন্সিবল ফর এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল অডিট অফ দ্য এক্সপেন্সেস the national union level এবং স্টেট গভর্নমেন্ট, ইউনিয়ন গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট। ইট ইজ পপুলার নোন অ্যাজ দ্য কম্পিউটার অডিটর জেনারেল। আম্বেদকরের মতে, যেমন আম্বেদকর আম্বেদকর ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেমন ফিনান্স কমিশনকে যেমন তিনি গুরুত্ব দিয়েছিলেন এস্টাবলিশমেন্টে, তার একটা যথেষ্ট ম্যাক্সিমাম ভূমিকা, সেরকম কিন্তু আম্বেদকরের মতে ভারতীয় সংবিধানের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পদটি হলো কম্পিউটার অডিটর জেনারেল। এগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা কি বললাম একটু তাহলে মনে রাখো, সংবিধানের 148 নম্বর ধারায় অন্তর্ভুক্ত সরকারি ব্যয় সংক্রান্ত বিষয় নিয়ে ভারতে কম্পিউটার অডিটর জেনারেল পদটি গঠন করা হয়। ইনি হলেন নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক। ভারতে কম্পিউটার অডিটর জেনারেল দায়িত্ব হলো যাবতীয় সরকারি পরিষেবার যেটা আয় ব্যয় নিয়ন্ত্রণ এবং ভারতের বিভিন্ন রাজ্যে যে সঞ্চিত তহবিলের ব্যয় সংক্রান্ত হিসাব নিকাশ পর্যবেক্ষণ করেন। তাহলে তার কিন্তু যথেষ্ট কিন্তু ভূমিকা আছে। তাহলে কিন্তু এগুলো কিন্তু তোমাদের কিন্তু বুঝতে হবে। তাহলে বুঝতে পারছো? তাহলে কি বললো, আবার আমি বলছি, ভারতের কম্পিউটার এবং অডিটর জেনারেল দায়িত্ব হলো যাবতীয় সরকারি আয় ব্যয় নিয়ন্ত্রণ এবং ভারতের বিভিন্ন রাজ্যের সঞ্চিত তহবিলের ব্যয় সংক্রান্ত হিসাব নিকাশ তিনি পর্যবেক্ষণ করেন। তাহলে এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ক্লিয়ার? মানে যেটা আমরা পরে ধীরে ধীরে জানতে, কনসিডারেড ফান্ড অফ ইন্ডিয়া, কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, পাবলিক অ্যাকাউন্ট ফান্ড, তো তাই না? তো যাই হোক, কনস্টিটিউশনাল এবার প্রভিশন কী আছে দেখো আমরা পড়ি। ক্যাগ অফ ইন্ডিয়া, দেখো ক্যাগের কনস্টিটিউশনাল প্রভিশন যদি তুমি দেখো, ফটোবাজি দেখি, দেখো কম্পিউটার অডিটর জেনারেল যে সাংবিধানিক কিছু প্রভিশন আছে, দেখো ক্যাগ অফ ইন্ডিয়া কনস্টিটিউশনাল প্রভিশন পার্ট 5, অবশ্যই মনে রাখতে হবে এগুলো কেন্দ্রীয়, অবশ্যই ইউনিয়ন, তো পার্ট 5ই হবে অ্যাটর্নি জেনারেল পার্ট 5, কম্পিউটার অডিটর জেনারেল হবে পার্ট 5, আবার ইলেকশন কমিশন কিন্তু পার্ট 5 নয়, এটা 15, ইউপিএসসি স্টেট পিএসসি এটা কিন্তু 14, এগুলো মনে রাখতে হবে, পার্টগুলো মনে রাখতে হবে। দ্য পার্ট, তাহলে Part 5 of the Indian Constitution describe the role and responsible of the office in Chapter 5. পুরো ইনফরমেশন রয়েছে। কোন পার্ট? which part is related to Comptroller Auditor General? 148. ঠিক আছে? The Comptroller and Auditor General is one of the few offices directly appointed by the President of India. তোমরা জানো ভালো করে, রাষ্ট্রপতি সই ও সিল মানে ওয়ারেন্ট আন্ডার হিজ হ্যান্ড অ্যান্ড সিল প্রক্রিয়া ক্যাগ নিযুক্ত হয়। খুবই গুরুত্বপূর্ণ পদ, কিন্তু দায়িত্ব গ্রহণের পূর্বে রাষ্ট্রপতির সমক্ষে তিনি শপথ গ্রহণ করেন। তাহলে এগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে এইটা কিন্তু মনে রাখতে হবে। ক্যাগ কি? ক্যাগ হলো দ্য কম্পিউটার অডিটর জেনারেল ইজ দ্য ওয়ান অফ দ্য ফিউ অফিস ডাইরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ক্লিয়ার আছে? দায়িত্ব গ্রহণের পূর্বে রাষ্ট্রপতি সমক্ষে তিনি শপথ নেন। এবং তোমাদের এটাও মনে রাখতে হবে, এটা মানে রাষ্ট্রপতি সই ও সিল মানে ওয়ারেন্ট আন্ডার হিজ হ্যান্ড প্রক্রিয়া ক্যাগ নিযুক্ত হয়।
ক্লিয়ার? খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। তাহলে দেখো ক্যাগের সাথে তুমি দেখো, আমি কালকে যখন ফিনান্স কমিশন পড়াচ্ছিলাম, প্রতি 5 বছর অন্তর অন্তর রাষ্ট্রপতির মতামত, মানে রাষ্ট্রপতির মতামত অনুযায়ী ফিনান্স কমিশন নিযুক্ত, অবশ্যই আগের পার্টটা দেখে নেবে। ওকে, অ্যাবাউট ক্যাগ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্স অথরিটি আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। একদম, কারণ দেখো এটা একটা কনস্টিটিউশনাল বডি। Okay, he is the head of the Indian Audit and Account Department and chief guardian of the public purse. তাহলে খুব গুরুত্ব, দেশের অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন, গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্স। ঠিক আছে, ফিনান্স কমিশন করে এসো না, ক্যাগ কিন্তু মনে রাখতে হবে। মানে কি বললাম, ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের দায়িত্ব হলো যাবতীয় সরকারি আয় ব্যয় নিয়ন্ত্রণ এবং ভারতের বিভিন্ন রাজ্যের যে কনসলিডেটেড ফান্ড, মানে সঞ্চিত যে তহবিল, ওকে, ব্যয় সংক্রান্ত হিসাব নিকাশ পর্যালোচনা করেন। এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরের পার্টটা কি আছে দেখি, ইট ইজ দ্য ইনস্টিটিউশন থ্রু হুইচ দ্য অ্যাকাউন্টেবিলিটি, তা কি বললাম, ইট ইজ দ্য ইনস্টিটিউশন থ্রু হুইচ দ্য অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড আদার পাবলিক অথরিটিস। ওকে, আমি তোমাদের ওকে, অল দোজ হু স্পেন্ড পাবলিক ফান্ড, আজ কাদের টাকা, আজ বলো কনসিডারেড ফান্ড অফ ইন্ডিয়া, কার কিসের টাকা, আমরা যে রাজস্ব জমা করছি সেই টাকাটা কাকে ডাইরেক্ট কোথায় যাবে। আজকে ধরো এই যে সরকারি যে বিভিন্ন যে সরকারি কর্মচারী যারা, বা যত সরকারি যে অথরিটি আছে, পাবলিক অথরিটি, সবই তো আমাদের জনতার টাকা, আমাদের ট্যাক্স দিচ্ছি, তাই না? সেগুলো ডাইরেক্ট কোথায় যাচ্ছে, সেটা কিন্তু কনসিডারেড ফান্ড। কনসিডারেড ফান্ড থেকে কিন্তু পরবর্তীকালে সেটা কন্টিনিউসিতে যাবে, আকস্মিক 500 কোটি থাকে সেটা তো আমরা সবাই জানি, নাকি পাবলিক অ্যাকাউন্টে যাবে সেটা আলাদা ম্যাটার। কিন্তু মনে রাখতে হবে সেখান থেকে সরকার কোন খাতে কত খরচা করবে সেটাকে ঠিক করে। হ্যাঁ, অবশ্যই সরকার অ্যাপ্রুভাল নেয়, বিভিন্ন সে ব্যাপারটা আলাদা, ঠিক আছে, একটু কাট মোশন আছে, সেটা আলাদা ম্যাটার। তাহলে বুঝতে পারলাম, ইট ইজ দ্য ইনস্টিটিউশন থ্রু হুইচ দ্য অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড আদার পাবলিক অথরিটিস to pay parliament and state legislature and through them to the people is ensured। আচ্ছা, ক্যাগের রিপোর্টের ওপর যখন তোমরা জানো রাফায়েল নিয়ে যখন বলা হচ্ছে যে রাফায়েল নিয়ে করাপশন হচ্ছে, তখন সবাই কার দিকে তাকিয়ে আছে, অবশ্যই ক্যাগের রিপোর্ট। ক্যাগের ভয় নেই, কারণ ক্যাগ একটা কনস্টিটিউশনাল বডি, কারণ ক্যাগের স্যালারিও কাট করতে পারে, হট করে ক্যাগ যদি সরকারের এগেনস্টে যদি কিছু ধরো এমন করে রিপোর্ট হলো যে সরকারের হয়তো মনোপছন্দ হলো না, তখন কিন্তু ক্যাগকে কিচ্ছু করতে পারবে না, কারণ ক্যাগ একটি কনস্টিটিউশনাল বডি, সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই না? তো এগুলো কিন্তু মনে রাখতে হবে। এর পাওয়ার সংবিধান থেকে, তার স্যালারি যদি মনে হয় না আমার এগেনস্টে আমার বিরুদ্ধে রিপোর্ট হলো, চলো তোমার স্যালারি কাট করো, না, এরকম হয় না, কারণ ক্যাগ একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, তো বুঝতেই পারছো কী আলোচনা করছি আমি। আচ্ছা, তো চলো এবার আমরা যেটা বলবো, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা পড়াবো, পার্লামেন্টারি কমিটি। দেখো এবার আমাকে তোমরা মন দিয়ে বোঝো, আমি তোমাদের যেটা বললাম যে ভারতীয় কন্ট্রোল অডিটর জেনারেলের দায়িত্ব হলো যাবতীয় সরকারি হিসাবের নিয়ন্ত্রণ বিভিন্ন রাজ্যের সঞ্চিত তহবিলের কী করে সংক্রান্ত হিসাব নিকাশ তিনি পর্যালোচনা করে। এবার দেখো পার্লামেন্টারি কমিটি, পার্লামেন্টারি যে কমিটিগুলো আছে, বেসিক ইনফরমেশান তোমাদের দিই। এর মধ্যে কিছু কমিটি আছে, তোমরা জানো ফিনান্সিয়াল কমিটি পার্ট 1, স্ট্যান্ডিং কমিটি, তারপর কি দেখো অ্যাডহক কমিটি বা সিলেক্ট কমিটি, আর একটা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি। তাহলে কী বললাম, ফিনান্সিয়াল কমিটি, স্ট্যান্ডিং কমিটি, অ্যাডহক কমিটি, আর কী বললাম, অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটিস। এবার দেখো ফিনান্সিয়াল কমিটি, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। স্ট্যান্ডিং কমিটি সেটা আলাদা ম্যাটার, সেটা আমরা পরে আলোচনা করবো। স্ট্যান্ডিং কমিটি, অ্যাডহক কমিটি টেম্পোরারি বেসিসে আলোচনা করা হলো, কোলাপস করে দেওয়া হলো। এই যে স্ট্যান্ডিং কমিটি, এগ্রিকালচার রিলেটেড আলোচনার কথা বারবার যে বলা হচ্ছিল, যে স্ট্যান্ডিং কমিটি, আর স্ট্যান্ডিং কমিটিতে কোনো কিছু যদি আলোচনা করতে হচ্ছে, ধরো আজকে এগ্রিকালচার রিলেটেড যে বিলটা পাস হলো, সেই স্ট্যান্ডিং কমিটি আবার ডিলে হয়ে যেতে পারে, সেটা আলাদা ম্যাটার, সেটা আমরা পার্লামেন্ট চ্যাপ্টার গিয়ে পড়বো। নেক্সট মান্থে তোমরা জানো আমার নতুন কোর্স শুরু হচ্ছে, সেখানে আমরা পুরো পার্লামেন্টটা পড়াবো, অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে, পুজোর আগে। তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও, অবশ্যই আনএকাডেমিতে আমার স্পেশাল ক্লাসে আসো। আচ্ছা, সবথেকে গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল কমিশন। এবার তোমাদের আমি বলি ফিনান্সিয়াল কমিশন মেন ব্যাপারটা। দেখো ফিনান্সিয়াল কমিটি সবথেকে গুরুত্বপূর্ণ হলো এস্টিমেট, ফার্স্ট বোঝে এস্টিমেট কমিটি। এবার এস্টিমেট কমিটি মেম্বার কতজন, 30 জন মেম্বার। তা 30 জনের মেম্বার কিন্তু 30 জনই আছে প্রত্যেকের লোকসভা থেকে। অবশ্যই কেন, দেখো আজকে ধরো ক্ষমতায় আছে বিজেপি পার্টি, তাই না? এবার ধরো বাজেট কে পেশ করবে, অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে ফিনান্স মিনিস্ট্রি, অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের যারা ক্ষমতায় আছে, নিশ্চয়ই বিরোধীরা বাজেট পেশ করবে না। তো বাজেটে যে কত কোন খাতে, এডুকেশনে কত খরচা হবে, হেলথে কত খরচা হবে, ডিফেন্সে কত খরচা হবে, অন্যান্য যা কত খরচা হবে, সব কিছুকে ঠিক করবে অবশ্যই
আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ফিনান্স মিনিস্ট্রি করবে। তো এস্টিমেট ঠিক করে, এস্টিমেট তাহলে কে ঠিক করছে? ফিনান্স, সেন্ট্রাল গভর্নমেন্ট। তো ঠিক আছে, খুব ভালো, 30 জন মেম্বার লোকসভা থেকে এলো, নো ডাউট। এবার চলে আসো তোমরা পাবলিক অ্যাকাউন্ট কমিটি। পাবলিক অ্যাকাউন্ট কমিটি তোমরা জানো, পাবলিক অ্যাকাউন্ট কমিটির মেম্বার যদি দেখো, লোকসভা থেকে 15 জন, রাজ্যসভা থেকে 7 জন, টোটাল আছে 22 জন, এবং কে চেয়ারম্যান হবে সেটা ঠিক করে স্পিকার। আর একটা কথা মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ, এখানে সবসময় হয় অপোজিশন লিডার যিনি থাকেন, যেমন এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন, তাই না? তাহলে এস্টিমেট কমিটি, পাবলিক অ্যাকাউন্ট কমিটি খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার পাবলিক এস্টিমেট কমিটি ধরো হেলথে 12 টাকা খরচা করার প্ল্যান করালো। এবার খরচা হচ্ছে কি হচ্ছে না কে দেখবে? ধর বাড়িতে যদি ভাই থাকে, বোন থাকে, বোন পড়াশোনা করে, ভাই বাবার কাছে গিয়ে বলবে, আর ভাই যখন পড়ছেন তখন বোন বলবে, এরকম দেখতে পাও যে বাবা দেখো পড়াশোনা করছে না, সন্ধ্যে 7টা বেজে গেল। সেরকম এস্টিমেট কমিটি এত খরচা করে কিন্তু এখন খরচা হচ্ছে না, কেন হচ্ছে না আমাদের মনে হচ্ছে কোনো, তখন পাবলিক অ্যাকাউন্ট কমিটি কিন্তু এটাকে দেখবে বলে, কারণ কোনো অপোজিশন লিডার আছে, আর এখানে কিন্তু কোনো মিনিস্টার থাকে না, ঠিক আছে, নর্মাল এমপি। এটা আমরা বুঝলাম, ঠিক আছে। এবারে সম্পূর্ণ ধরে এস্টিমেট কমিটি, পাবলিক অ্যাকাউন্ট কমিটি, পাবলিক সেক্টর ইউনিট, যত সমস্ত অডিট, কন্ট্রোল, এস্টিমেট কে করবে? অডিটর, তিনি হলো হিসাব রক্ষক, পরীক্ষক, ঠিক আছে, মনে রাখতে হবে। সমগ্র দেশের অর্থ ব্যবস্থাকে তিনি নিয়ন্ত্রণ করে, তাই জন্য তাকে বলা হয় গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্স। তাহলে আশা করি ফিনান্সিয়াল কমিটিটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা নেক্সট যেটা করবো, কিছু ইনফরমেশান বেসিক, আর টাইমও খুব কম, বা 5 মিনিট হয়তো হাতে আছে, আমরা একটু কিছু ইনফরমেশান পড়বো। দেখো, অফিস অফ দ্য পাবলিক অফিস অফ দ্য অ্যাকাউন্টেন্ট জেনারেল ওয়াজ এস্টাবলিশ ইন 1858, দ্য ইয়ার ব্রিটিশ। তোমরা জানো, একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে তোমরা জেনে নেবে। অফিস অফ দ্য, এই যে অ্যাকাউন্ট, হিসাব পরীক্ষক, যে কম্পিউটার অডিটর জেনে এই যে হিসাব পরীক্ষক করে, এরকম একটা বডি কবে অ্যাকাউন্টস জেনারেল এস্টাবলিশ কবে হয়েছিল? 1858, ঠিক আছে। দ্য ইয়ার অফ দ্য ব্রিটিশ টুক ওভার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ইন্ডিয়া ফ্রম ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই বছরই তোমরা জানো 1851 মহাবিদ্রোহ হয়, এবং তোমরা জানো ব্রিটিশদের হাতে সমস্ত ক্ষমতা হাতে নিয়ে নেয়, ব্রিটিশদের হাতে, ওই ইংরেজদের নিজের হাতে। ওকে, ব্রিটিশ পার্লামেন্ট হাতে চলে এলো। 1860-তে দেখো স্যার এডওয়ার্ড, দেখো ড্রুমন্ড ওয়াজ অ্যাপয়েন্টেড ফার্স্ট, ব্রিটিশদের আমলে 1860-তে কে অ্যাপয়েন্টেড ফার্স্ট অডিটর জেনারেল? এডওয়ার্ড। Meanwhile, after some restriction, the Comptroller General of India came to be called Auditor and Account General to the Government of India. সিম্পল, বুঝতেই পারছো। তাহলে কখন কবে হলো? যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তোমরা জানো মহাবিদ্রোহ আগে ছিল, এবং মহাবিদ্রোহ আগে পরে ইস্ট ইন্ডিয়ার হাতে ক্ষমতা কী হলো? ব্রিটিশদের আন্ডারে চলে গেল, তাই না? সমস্ত ক্ষমতা ব্রিটিশ দ্বারা কন্ট্রোল হবে। এতদিন একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাস্ট একটা প্রাইভেট কোম্পানি, তাহলে কী হলো? এসছিল তারা বনিরূপে, হয়ে গেল ব্রিটিশরা ক্ষমতা, মানে হাতে রাজদণ্ড চলে গেল। মিন আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি টাটা বাই বাই। এবার থেকে শুরু হলো ব্রিটিশ সরকারের আন্ডারে আমরা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এ প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং, 1861, তোমরা সবাই দেখেছো নিশ্চয় আইন, ঠিক আছে। ইন 1866 দ্য পজিশন ওয়াজ রিনেমড কম্পট্রোলার অ্যান্ড অডিটর, কম্পট্রোলার জেনারেল অফ অডিট। ইন 1884 ইট ওয়াজ রিডিজাইন করা হয় অ্যাজ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে আশা করি কিন্তু ধীরে ধীরে এইগুলো কিন্তু একটু দেখেছো কতটা ডিটেলস এবং হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়েই তোমাদেরকে পড়াচ্ছি। এইভাবে কিন্তু পড়ে, এইভাবে কিন্তু আনাকাটি প্লাসেও পড়ানো হয়। তো অবশ্যই অরিজিৎ আমার রেফারেল কোড ARI, আমি তোমাদের বলে দিচ্ছি, নেক্সট মান্থে কোর্সগুলো জয়েন করো, ARIJIT, অরিজিৎ, এই হলো আমার রেফারেল কোড, 10% ডিসকাউন্ট। আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919 দ্য অডিটর জেনারেল কী হলো? বিকেম ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য গভর্নমেন্ট অ্যাজ স্ট্যাটুটরি ব্যাকিং ওয়াজ গিভেন ফর দ্য, মানে পার্লামেন্টের রেজলিউশনের মধ্যে পাস হলো, মানে এটা হাতে কিন্তু পাওয়ার চলে এলো, স্ট্যাটুটরি পাওয়ার। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1930 ফার্দার, ধীরে ধীরে দেখো স্ট্রেনথেন করা হয় দ্য পজিশন অফ দ্য অডিটর। কতবার জানো? 1934 RBI ও অ্যাক্ট পাস হয়ে গেল, ধীরে ধীরে দেখতে পাচ্ছ। এবং না, প্রভিন্সিয়াল অটোনমি জানো, ওটা আর কি অ্যাবলিশ করা হয়, শুধু সেন্ট্রাল লেভেলে রয়ে গেল 1935। তো কেন্দ্রীয় তালিকা, প্রাদেশিক তালিকা, যুগ্ম তালিকা আমরা পড়েছি। তাহলে 1990 থেকে আবার 1930 আরও পাওয়ার স্ট্রেনথেন করা হয় কম্পিউটার এই পোস্টকে, অডিট করার পোস্টকে। The Comptroller of India Act, the Government of India Act 1935 further strengthened the position of the Auditor General by proving for the Provincial Auditor General in federal setup. The Act also described the appointment and service procedure and brief overview of the duty Auditor General. পরবর্তীতে কী হলো?
the Accounts and Audit Order 1936 provide details accounting auditing function auditor general। এটা কতটা গুরুত্বপূর্ণ, ধীরে ধীরে কতটা পাওয়ার স্ট্রেনদেন হলো। ঠিক আছে, পরবর্তীগুলো দেখো, দিস অ্যারেঞ্জমেন্ট রিনেমড আন্ডার, দেখো আনচেঞ্জড, এটা দিস এই যে আগের অব্দি যেটা বললাম এটা কিন্তু আনচেঞ্জ, এখন চেঞ্জ হয়নি। দেখো ধীরে ধীরে দেখো কীভাবে এলো। দেশ স্বাধীনের পর আনটিল, যতদিন দেশ স্বাধীনতা পাইনি, দেশ স্বাধীনের পর ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স ইন 1947, তাহলে আমরা কিন্তু একটা এরাতে চলে গেলাম। দেখো ব্রিটিশরা কিন্তু এটা জাস্ট স্ট্যাটুটরি বডি ছিল, ধীরে ধীরে স্ট্রেনদেন হলো। আফটার ইন্ডিপেন্ডেন্স Act 148, Article 148, 1949 Indian Constitution provide for the establishment of Comptroller Auditor General to be appointed by the President। এক্ষুনি যেটা বলে দিল, তার স্বাধীনতার পর 1948 খ্রিস্টাব্দ 148 নম্বর আর্টিকেলে 1949 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইড করা হয় একটি কি কম্পিউটার অডিটর জেনারেল, হিসাব পরীক্ষক, হিসাব বিকাশ পরীক্ষার জন্য, এবং এটি হলো স্বাধীন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। কে অ্যাপয়েন্ট করছে? প্রেসিডেন্ট দ্বারা। ক্যাগ জুরিসডিকশন ওয়াজ এক্সটেন্ড করা হয় জম্মু কাশ্মীর ইন 1958 অব্দি দেখো জম্মু করে এক্সটেন্ড করা হয়। 1971 সেন্ট্রাল গভর্নমেন্ট এনাক্ট করে দেয় কম্পিউটার অডিটর জেনারেল ডিউটিস পাওয়ার কন্ডিশন পরে আপডেট করে অ্যাক্ট 1971। দিস অ্যাক্ট মেড ক্যাগ রেসপন্সিবল, কী করা হয় এই অ্যাক্টের মাধ্যমে ক্যাগকে রেসপন্সিবিলিটি দেওয়া হয় ফর বোথ অ্যাকাউন্টিং অডিট ডিউটি ফর সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। এতদিন ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট, এখন কিন্তু স্টেটও শুরু হয়ে গেল ফাংশন করা, ধীরে 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 পেল 1970 অ্যাক্টে। ধীরে ধীরে কী হবে দেখেছি কবে থেকে, তাহলে দেখো আমরা কবে থেকে পাওয়ারটা পাচ্ছি, দেখো কম্পিউটার অডিটর জেনারেল পাওয়ারটা শুরু হয়েছিল। দেখো পাওয়ারটা যদি তুমি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি দেখো 1958, সেই 58 থেকে আপ টু তুমি দেখো এখন 1971 1976, ঠিক আছে চলো 1976 ক্যাশ ওয়ার দেখো রিলিভ ফ্রম অ্যাকাউন্টিং ফাংশন। ওকে, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ক্যাগ আন্ডারগন র্যাপিড কম্পিউটারাইজ করা হয়, মডারাইজ করা হয় সিন্স 1989 থেকে। এখন তোমরা দেখেছো নিশ্চয়ই আরও অ্যাকাউন্টেবিলিটি বেড়ে গেছে, তাই না? হাইয়েস্ট অডিটর, হাইয়েস্ট মানে অ্যাকচুয়ালি যেটা তোমার গার্জিয়ান পাবলিক পার্টস, দেশের সর্বোচ্চ, দেশের সমগ্র অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে বলে কথা, তাহলে কম্পিউটারাইজড হয়ে গেছে এখন। ঠিক আছে, ক্যাগ হ্যাজ আন্ডারগন র্যাপিড কম্পিউটারাইজেশন অ্যান্ড মডার্নাইজেশন সিন্স 1919। এবং তোমরা জানো দেখো পারভারেজ নেচার ইন্ডিয়ান করাপশন হ্যাজ কেপ্ট ক্যাগ ভিজিলেন্ট, ইট হ্যাজ অডিটেড অ্যান্ড ইনভেস্টিগেট করে। ভাবো দেখো ক্যাগের হাতে কতটা পাওয়ার, অডিট করে এবং ইনভেস্টিগেট করে সাম অফ দ্য most and most controversial corruption as scandal in Indian history। তোমরা জানো 2G স্ক্যাম পুরো দেশের সংবিধানে, পুরো দেশের ভিত মানে ভারতবর্ষে ভারতীয় রাজনীতি পুরো ভিত কাঁপিয়ে দিয়েছিল 2G স্ক্যাম 3G স্ক্যাম। তখন আমরা কলেজে পড়ি, স্কুলে পড়ি, স্কুল সবাই পাস করে কলেজে উঠি, তোমরা সবাই জানো। আমার 2011 বারের কথা বলছি, ডিউরিং দ্য টাইম অফ কংগ্রেস টাইম। তাহলে কতটা গুরুত্বপূর্ণ, তাহলে এগুলো কিন্তু বুঝতে হবে। এবার দেখো কম্পেয়ার যদি করো ব্রিটিশদের সাথে তোমাদের বোঝো। দেখো ফার্স্ট অফ ক্যাগ অফ ইন্ডিয়া অনলি পারফর্ম দ্য রোল অফ অডিটর জেনারেল নট অফ কন্ট্রোলার বাট ব্রিটেন। দেখো ক্যাগ কী করে ইন্ডিয়াতে পারফর্ম করে, অডিট করে শুধুমাত্র, নট কন্ট্রোলার বাট দেখো ব্রিটেনে এর দুটোই কন্ট্রোল করতে অডিটও করতে পারে। ওকে, তো খুব গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া ক্যাগ অডিট করে, দেখো ইন্ডিয়া ক্যাগ অডিট করে অ্যাকাউন্টস আফটার দ্য এক্সপেন্ডিচার ইস। দেখো পরবর্তীকালে পাওয়ার দেওয়া হয়, এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে বলছি, পরে কিন্তু 90 এখন কিন্তু ফুল পাওয়ার কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল, এখন বর্তমানে আমি কথা বলছি। ইন ইন্ডিয়া ক্যাগ অডিট দ্য অ্যাকাউন্টস আফটার দ্য, এইটা কিন্তু বর্তমানে তুমি দেখো এক্সপেন্ডিচারের পরে, ভাবো খরচা করার পরে এরা হিসাবটা বলে যে এত হিসাব হয়েছে। দেখো আজকে ধরো আমি S400 কিনলাম, আজকে রাফায়েল কিনলাম, তারপরে বলবে যে এই হওয়া হয়েছে। বা আজকে যেটা তোমরা দেখতে পাচ্ছ যে যেটা সেস, যেটা বলা জিএসটি কম্পেনসেশন সেস, যেটা খরচার পরে বলে খরচার পর কোনো কার্যসিদ্ধিতার পরে, কার্যকারিতার পরে খরচা হয়ে গেল, তারপর রিপোর্ট পেশ করে এই হয়েছে, প্রবলেম হচ্ছে বা এই কোনো প্রবলেম হয়নি, নয় ইয়েস নয় নেগেটিভ না পজিটিভ বলবে খরচার পরে। আগে না এরকম করবেন না আপনারা, এর খরচা করবেন না, এরকম হতে পারে না, এরকম খরচা করার পরে হিসাব দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট এই করবে, স্টেট গভর্নমেন্ট এই খরচা করেছে।
ঠিক আছে, এটা পোস্ট ফ্যাক্টর। ইন ইউকেতে নো মানি ক্যান ড্র, কোনো টাকা উইথড্র করা যাবে না পাবলিক এক্সচেঞ্জ উইদাউট দ্য অ্যাপ্রুভাল অফ দ্য ক্যাগ। ইউকের গল্পটা কি, ইউকেতে কি ইউনাইটেড কিংডমে দেখো কোনো পাবলিক মানি, কোনো জনতার টাকা, তো কোনো টাকা উইথড্র করা যাবে না যতক্ষণ না ক্যাগ অ্যাপ্রুভাল দেবে। ইন ইন্ডিয়া ক্যাগ ইজ নট এ মেম্বার অফ দ্য পার্লামেন্ট। ইন্ডিয়াতে ক্যাগ, ঠিক আছে, ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, ঠিক আছে। ক্যাগ কেন, তোমাদের অডিটর অ্যাটর্নি জেনারেল সমস্ত পক্ষে পার্টিসিপেট করছে, যে কোনো অধিবেশনে পার্টিসিপেট করছে, হ্যাঁ, যৌথভাবে পার্টি কিন্তু ভোট দিচ্ছে না। ভাবো, ইন ইন্ডিয়া ক্যাগ ইজ নট এ মেম্বার অফ দ্য পার্লামেন্ট। দেখো ইন্ডিয়াতে ক্যাগের মেম্বার কিন্তু পার্লামেন্টের মেম্বার নয়। হোয়াইল ইন ব্রিটেন ক্যাগ ইজ এ মেম্বার অফ দ্য হাউস অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার। ক্লিয়ার? তো কনস্টিটিউশনাল প্রভিশন কাল থেকে এই পার্টটা পড়িয়ে তোমাদেরকে কমপ্লিট করে দেবো। কালকে তোমাদের এই পার্টটা কালকে পড়িয়ে তোমাদের ক্যাগ আমি কমপ্লিট করে দেবো। এটা হলো পার্ট 1। বেসিক আমি ইনফরমেশান দিলাম, ছোট্ট ছোট্ট করে ডেটা, ধীরে ধীরে পড়ো। কালকে পার্ট 2 এখান থেকে শুরু হবে, আর্টিকেল থেকে পড়া হবে যে কম্পিউটার অডিটর যে নিয়োগ সংক্রান্ত বিষয়। 149 আছে কম্পিউটারের যে কর্তব্য এবং ক্ষমতা, 150 আছে আবার দেখো কেন্দ্র রাজ্যের মধ্যে সংযোগ স্থাপন নেয়, তাই না? হ্যাঁ, 151 অডিট রিপোর্ট, তাই না? এগুলো কিন্তু 151, ঠিক আছে। এগুলো আমরা পড়বো, কোথায় রিপোর্ট পেশ করে, কোথায় পার্লামেন্টে আগে না প্রেসিডেন্টের কাছে আগে, এটা পুরো ডিটেলস আমরা পড়বো। যে কনস্টিটিউশনাল প্রভিশন, তাহলে আমরা কি বললাম, তাহলে আমি বললাম কি, সংবিধানে 148 নম্বর ধারা অন্তর্ভুক্ত সরকারি ব্যয় সংক্রান্ত বিষয় নিয়ে ভারতের কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল, ঠিক আছে, নিয়ন্ত্রণ ও মহাগণনা পরীক্ষক পদটি গঠিত হয়েছে। ভারতের কম্পিউটার এবং অডিটর জেনারেলের দায়িত্ব হলো যাবতীয় সরকারি আয় ব্যয় নিয়ন্ত্রণ ও ভারতের বিভিন্ন রাজ্যের সঞ্চিত তহবিলে ব্যয় সংক্রান্ত কী করে হিসাব নিকাশ পর্যালোচনা করেন, এবং যা রাষ্ট্রপতি সই ও সিল মানে প্রক্রিয়ার মাধ্যমে, মানে ওয়ারেন্ট আন্ডার হিজ হ্যান্ড অ্যান্ড সিল এর মাধ্যমে তিনি ক্যাগ নিযুক্ত হন। আম্বেদকরের মতে ভারতীয় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পোস্ট হলো ক্যাগ। দেশের সর্বস্ব অর্থ, সমগ্র অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে ক্যাগ। ওই জন্য কী বলা হয়, এই ক্যাগকে বলা হয় গার্জিয়ান অফ দ্য পাবলিক পার্স। তাহলে এগুলো আমরা পড়ব। এবং এবং তিনি কার্যকারিতার আগে, মানে তিনি ক্যাগ হওয়ার আগে তিনি কী আগে শপথ নেবেন রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতির সম্মুখে, মানে দায়িত্ব গ্রহণের পূর্বে রাষ্ট্রপতির সমক্ষে তিনি শপথ নেবেন। এই হলো ক্যাগ সম্বন্ধে পার্ট 1 কিছু বেসিক ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করলাম। ক্লিয়ার? তো নেক্সট দিন আমরা পুরো ক্যাগের সাংবিধানিক প্রতিষ্ঠান, পুরো অ্যাপয়েন্টমেন্ট, পুরো ডিটেলসে এজ 65 না 62 না 6 ইয়ার, এবং আমরা প্রশ্ন লাস্টে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এই অবধি ইনফরমেশান রইল। আর অবশ্যই করে আজকে সকাল 11টায় তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আছে, সেপ্টেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স, আর রাত্রিবেলা হিস্ট্রি MCQ আছে। অবশ্যই করে আমার স্পেশাল ক্লাস ফ্রি অফ কস্টে তোমরা এনরোলমেন্ট করে নাও। আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই করে বন্ধু বান্ধব সবাইকে এই ক্লাসটিকে শেয়ার করবে। অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করো। তো এইটুকুনি আমার আলোচনা আজকে রইল। এইটুকুনি বলে আমি আজকের ক্লাস আমি সমাপ্ত করলাম। থ্যাংক ইউ ফর ডিসকাশন।